হিসাবকে বেসিক্যালি সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয়, যথা সনাতন পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে। সনাতন পদ্ধতি ও হিসাব সংরক্ষণের একটি পদ্ধতি, আধুনিক পদ্ধতিগুলো হচ্ছে তার আপডেটেড পদ্ধতি। সনাতন পদ্ধতিতে হিসাবগুলো কিরকম আমরা একটু আলোচনা করে দেখো। সনাতন পদ্ধতিতে হিসাবগুলো হচ্ছে বেসিক্যালি তিন ধরনের রয়েছে। সম্পত্তিবাচক, অর্থাৎ সম্পত্তি কোনগুলো, যেমন আসবাবপত্র, অফিস সরঞ্জাম, দালান কোঠা। এখন প্রশ্ন করতে পারো যে দেনাদার হিসাব, দেনাদারও এক ধরনের সম্পদ, চলতি সম্পদ, রাইট? দেনাদার এক ধরনের চলতি সম্পদ। আচ্ছা, তাহলে সম্পত্তিবাচক হিসাবের মধ্যে কি দেনাদার পড়বে না? উত্তর হচ্ছে পড়বে না। এই জন্য আমি প্রথমে আলোচনা করে নিয়েছিলাম যে সনাতন পদ্ধতিতে তিন ধরনের প্রকারভেদ। সনাতন পদ্ধতি কয় প্রকার? তিন প্রকার। এই তিন প্রকারের মধ্যে একটা হচ্ছে সম্পত্তিবাচক, এখানে হচ্ছে যেগুলো হচ্ছে বস্তুবাচক সম্পদ, বস্তুবাচক সম্পদগুলো আসবে, দেনাদার তো কোনো বস্তুবাচক সম্পদ না। আচ্ছা, তারপরে আমরা আসি ব্যক্তিবাচক হিসাবগুলো, অর্থাৎ ব্যক্তিবাচক হিসাবগুলো কোনগুলো? ব্যক্তিবাচক হিসাবগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের যেগুলো মানে ব্যক্তি জড়িত থাকবে, এই ক্ষেত্রে ব্যক্তি জড়িত থাকবে। যেমন আমরা এখানে দেখতেছি যে দেনাদার এবং পাওনাদার, এইগুলো হচ্ছে বেসিক্যালি ব্যক্তিবাচক হিসাব। দেনাদার কিভাবে তৈরি হয়? একটা প্রতিষ্ঠানে দেনাদার বেসিক্যালি তৈরি হয় যখন কোনো ব্যক্তি, যখন কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কেউ ধারে কোনো কিছু ক্রয় করে। যেমন হচ্ছে কি, ধরো এবিসি লিমিটেডের কাছ থেকে, এবিসি লিমিটেড বিক্রি করছে ধরো আরএফএল কোম্পানির কাছে, আরএফএল কোম্পানির কাছে 5,000 টাকার পণ্য বিক্রি করছে। তো 5,000 টাকার পণ্য কিভাবে বিক্রি করছে? যদি নগদ উল্লেখ না থাকে, নাম উল্লেখ থাকে, তাহলে আমরা জানি এটা ধারে বিক্রয় হয়েছে বা ধারে ক্রয় হয়েছে। তো এবিসি লিমিটেড বিক্রি করছে আরএফএল এর কাছে, যেহেতু নগদ শব্দটা উল্লেখ নাই, সেহেতু এটা ধারে ধরে নিতে হবে, এটা ধারে বিক্রয় করা হয়েছে। ওকে, সো এটা যদি ধারে বিক্রয় করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আরএফএল কোম্পানি কি করছে? ধারে ক্রয় করছে। আচ্ছা, এবিসি লিমিটেডের আমরা হিসাব করতেছি এবিসি লিমিটেডের প্রেক্ষাপট থেকে, তাহলে তারা বেসিক্যালি কিভাবে হিসাবের অন্তর্ভুক্ত করবে? তারা এটা হিসাবের অন্তর্ভুক্ত করবে এইভাবে, জাবেদা করবে প্রথমত তারা আরএফএল এর কাছে ধারে বিক্রয় করছে, তাহলে তারা তো লিখতে পারবে না যে নগদান হিসাব ডেবিট, নগদ তো তাদের আসে নাই। আচ্ছা, তাদের কি আসছে? তাদের দেনাদার আসছে, বা দেনাদার বা প্রাপ্য হিসাব একই, দেনাদার বা প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব সেই ক্ষেত্রে হবে ডেবিট, তারা তো কোনো নগদ পায় নাই, এই জন্য প্রাপ্য হিসাব, যেহেতু ধারে বিক্রয় হয়েছে এবং বিক্রয় করছে ফলে আয় হয়েছে, আর আয় হইলে আমরা জানি এটা ক্রেডিট, সুতরাং বিক্রয় হিসাব এখানে ক্রেডিট। আচ্ছা, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো এই যে এই দেনাদার বা প্রাপ্য হিসাব একই জিনিস, দেনাদার বা প্রাপ্য হিসাব একই জিনিস। তো এই দেনাদার যেটা তৈরি হইলো প্রতিষ্ঠানের, এই জিনিসটা হচ্ছে ব্যক্তি সত্তা, অর্থাৎ প্রতিষ্ঠানটাই ব্যক্তি সত্তা, এই ক্ষেত্রে আরএফএল কোম্পানিটাই বেসিক্যালি দেনাদার। বিপরীত ভাবে পাওনাদারও সেম এরকম ভাবে, আমরা যদি আরএফএল কোম্পানির দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে এবিসি লিমিটেড হচ্ছে টাকা পাবে, তারা হচ্ছে পাওনাদার প্রতিষ্ঠানের। এই জন্য সনাতন পদ্ধতিতে দ্বিতীয় যে পদ্ধতিটা আছে, এটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব এবং ব্যক্তিবাচক হিসাবের ডিফারেন্সটা হচ্ছে এখানে একটা হচ্ছে বস্তু জড়িত থাকবে, আরেকটা হচ্ছে টোটালি ব্যক্তি জড়িত থাকবে। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী অংশটুকুতে দেখি। পরবর্তী অংশটা হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাব কোনগুলো? নামিক হিসাবগুলো হচ্ছে প্রতিষ্ঠানের, এখানে কোনো সম্পদও থাকবে না, এখানে কোনো দায়ও থাকবে না, এখানে থাকবে কি? আয় এবং ব্যয় জাতীয় হিসাবগুলো, আয় এবং ব্যয় জাতীয় হিসাবগুলো, এবং যে জিনিসগুলো প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণীতে প্রভাব বিস্তার করবে সেই বিষয়গুলো আমরা দেখি। আমরা এখানে একটা বিষয় দেখি যে প্রতিষ্ঠানের আয় ব্যয় এবং লাভ ক্ষতি জাতীয় হিসাবগুলো হচ্ছে নামিক হিসাব। প্রতিষ্ঠানের আয় ব্যয় কোনগুলো? যেমন আমি বিক্রি করলাম, ওই যে এখানে যে তোমাদেরকে বলা হয়েছিল যে এবিসি লিমিটেড আরএফএল এর কাছে 5,000 টাকার মাল বিক্রি করলো, আরএফএল। তো এখানে আমরা দুইটা হিসাব অন্তর্ভুক্ত করছিলাম, একটা ছিল কি? প্রাপ্য হিসাব আর 5,000 টাকা মনে করো, আর আরেকটা ছিল বিক্রয় হিসাব, এখানেও ছিল মনে করো 5,000 টাকা। ওকে, সো এই প্রাপ্য হিসাবটা তো আমরা ব্যক্তিবাচক হিসাব পড়ছি, কারণ এটা তো দেনাদার, রাইট? এটা দেনাদার, এই জন্য এটা ব্যক্তিবাচক হিসাব। আচ্ছা, কিন্তু এই যে এখানে বিক্রয় হিসাবটা রয়েছে, এখানে যে বিক্রয় হিসাবটা আছে, এই বিক্রয় হিসাবটা কোন ধরনের হিসাব? এটা হচ্ছে প্রতিষ্ঠানের আয় সৃষ্টিকারী উপাদান, দ্যাট মিন্স এটা আয় সৃষ্টি করছে, তাহলে এটা হচ্ছে আয় ব্যয় হিসাবের মধ্যে পড়বে। তাহলে আমরা সংক্ষেপে বুঝতে পারি যে প্রাপ্য হিসাবটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, আর যেহেতু বিক্রয় এক ধরনের প্রতিষ্ঠানের জন্য আয়, সুতরাং বিক্রয় হিসাবটা হচ্ছে নামিক হিসাব। সিমিলারলি এখানে যদি হচ্ছে গিয়ে ক্রয় করতো,
তাহলে ক্রয় হিসাব হইতো। তো ক্রয় হিসাবটা কি? প্রতিষ্ঠানের জন্য ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। ক্রয় করলে ব্যয় হয়। তাহলে ক্রয় হিসাবটাও এক ধরনের নামিক হিসাব, কারণ এটা হচ্ছে ব্যয়ের অন্তর্গত বিষয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে নামিক হিসাবগুলো আমরা বুঝলাম। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী অংশটুকুতে আমরা এই যে দুইটা পদ্ধতি পড়ছিলাম, যে সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি, আমরা হচ্ছে এখন হিসাব সংরক্ষণের আধুনিক পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করবো, যে আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার। আচ্ছা চলো দেখি আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার। আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার। আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার। প্রথম প্রকার ভেতরে হচ্ছে সম্পদবাচক হিসাব। আচ্ছা, সম্পদ গুলো তো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি, যে আমরা জানি যে আসবাবপত্র এক ধরনের সম্পদ, আসবাবপত্র, জমি, দেন দালান কোঠা, এগুলা। তারপরে এখানে বলতে পারো প্রাপ্য হিসাবটাও একটা সম্পদ। আচ্ছা, তাহলে আমরা প্রতিষ্ঠানের সম্পদবাচক হিসাব, অর্থাৎ যে বিষয়টার উপরে থার্ড পার্টির কোনো রকমের দাবি থাকবে না, থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের কোনো দাবি থাকবে না, সেই বিষয়টা হচ্ছে সম্পদ হিসাব। আচ্ছা, এখন আমার এই আসবাবপত্র, মনে করো আমার কাছে 10,000 টাকার আসবাবপত্র আছে, 10,000 টাকার আসবাবপত্র। আচ্ছা, আমি একটু ফ্রেশ করে লিখি, তাহলে জিনিসটা বোঝাতে ইজি হয়। আচ্ছা, আচ্ছা আমার কাছে আসবাবপত্র আছে মনে করো 10,000 টাকার, আসবাবপত্র ক্রয় করলাম 10,000 টাকা। এই 10,000 টাকার আসবাবপত্রের মধ্যে 50% নগদে ক্রয় করছি, আর 50% নগদে ক্রয় করা হলো, আর 50% মনে করো ধারে ক্রয় করা হলো। 50% নগদ এবং 50% ধারে ক্রয় করা হলো, আর 50% হচ্ছে নগদ, ধারে ক্রয় করা হলো। তাহলে 50% যে নগদে ক্রয় করা হলো, এই নগদের 50% কত টাকা আসে? 5,000 টাকা। এই 5,000 টাকার আসবাবপত্রের উপরে কি কারো কোনো দাবি আছে থার্ড পার্সন? উত্তর হচ্ছে নাই। কিন্তু বাকি যে 50% ধারে আমরা আসবাবপত্র প্রতিষ্ঠানের জন্য ক্রয় করলাম, এই বাকি 50%-এর উপর কিন্তু অন্য কারো দাবি আছে, কারণ তারা টাকা পাওনা আছে। তাহলে আমরা যদি প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটু চিন্তা করি, যে সম্পদ হচ্ছে বেসিক্যালি প্রতিষ্ঠানের ওই অংশটুকু, যে অংশটুকু প্রতিষ্ঠানের মানে দায় মুক্তি, মানে অর্থাৎ অন্য কোনো থার্ড পার্টি এখানে জড়িত নয়। আচ্ছা, আমরা পরের হিসাবটুকুতে দেখি। পরেরটা কি? পরেরটা হচ্ছে আয় বা রাজস্ব জাতীয় হিসাব। আয় বা রাজস্ব জাতীয় হিসাব কি? যেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করবে। অর্থাৎ আমরা যেমন বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠান যখন অর্থ উপার্জন করে, তখন সেই জিনিসটা প্রতিষ্ঠানের জন্য আয় সৃষ্টিকারী একটা উপাদান। বিক্রয় 2,000 টাকা, এই 2,000 টাকা প্রতিষ্ঠানের জন্য আয় সৃষ্টিকারী একটা উপাদান। বিক্রয়ের অপর একটা নাম হচ্ছে রাজস্ব। এটা মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষাতে আসে, যে রাজস্ব বলতে কি বোঝায়, এই টাইপের প্রশ্ন আমরা সামনে দেখব। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি যে ব্যয় হিসাব। ব্যয় হিসাবগুলো কি কি? ব্যয় হিসাবগুলো হচ্ছে প্রতিষ্ঠানের যে বিষয়গুলো খরচ বা ব্যয়ের সৃষ্টি করে। আমরা যদি এখানে বেতন হিসাবের উদাহরণটা আনি, যে বেতন প্রদান করলো কর্মচারীদেরকে 5,000 টাকা, তো বেতন প্রদান করার প্রতিষ্ঠানের এক ধরনের ব্যয়, যেটা খরচ বৃদ্ধি করেছে। আচ্ছা, পরবর্তীতে দায় হিসাব। আচ্ছা, দায় কখন সৃষ্টি হয়? যখন প্রতিষ্ঠান কোনো কিছু তৃতীয় পক্ষের নিকট থেকে ধারে কোনো কিছু ক্রয় করে, অথবা তৃতীয় পক্ষের নিকট থেকে কোনো কিছুর কোনো কাজের ফলে দায়ী হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ আমাদের মনে করে এবিসি লিমিটেডের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, তো এখান থেকে আরএফএল কোম্পানি কি করছিল? ধারে পণ্য ক্রয় করছিল। তো ধারে ক্রয় করার কারণে এই আরএফএল কোম্পানিটা এবিসি লিমিটেডের কাছে দায়ী হয়ে গেল। তো এই এবিসি লিমিটেডের কাছে এখন দায়বদ্ধ কে? আরএফএল কোম্পানি। তো আরএফএল কোম্পানি 10,000 টাকা দায়বদ্ধ হলো এবিসি লিমিটেডের কাছে। তো এই 10,000 টাকা হচ্ছে আরএফএল কোম্পানির জন্য দায় হিসাব, অর্থাৎ 10,000 টাকা আরএফএল কোম্পানি এবিসি লিমিটেডকে পরিশোধ করবে একটা নির্দিষ্ট সময় পরে। আচ্ছা, পরবর্তীতে মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব হিসাব হচ্ছে যে হিসাবের উপর মালিকের একচ্ছত্র অধিকার রয়েছে, মালিকের সত্ত্ব। যেমন মূলধন, প্রতিষ্ঠানের মধ্যে মনে করো মালিক 50,000 টাকা পরিশোধিত মূলধন
বিনিয়োগ করলো, 50,000 টাকা পরিশোধিত মূলধন বিনিয়োগ করলো, এই মূলধনের উপর থার্ড পার্সন বা থার্ড পার্টির কোনো কিছু এখানে অন্তর্ভুক্ত নয়। আবার সংরক্ষিত আয় প্রতিষ্ঠান 5,000 টাকা জমা করলো, এই অংশটুকু মূলধনের বা মালিকানা সত্ত্বের অংশ। আচ্ছা, আমরা পরবর্তী অংশটুকু দেখি। এখানে একটু বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে, যে আধুনিক পদ্ধতির যে 5 প্রকার হিসাব, এই 5 প্রকার হিসাবের মধ্যে